নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম হলো আলসারেটিভ কোলাইটিস। যারা দীর্ঘদিন পায়খানার সমস্যায় ভুগছেন, ভিডিওটি তাদের জন্য। তারা অবশ্যই দেখবেন, কারণ এই দীর্ঘদিন পায়খানাতে ভোগার সমস্যাটি একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যাটি যাতে আপনার আলসারেটিভ কোলাইটিসের দিকে না যায়, তার জন্য আপনি কি করতে পারেন এবং এই আলসারেটিভ কোলাইটিস সমস্যাটি কি, এর লক্ষণ কি সেটি বলবো। এবং এই লক্ষণটি যদি আপনার উপস্থিত হয়, সেক্ষেত্রে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন যা আপনার আলসারেটিভ কোলাইটিসের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারে, তো সেই সম্পর্কে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই ভালো লাগবে। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আলসারেটিভ কোলাইটিস অর্থাৎ এই শব্দটির মধ্যেই আপনার মানে লুকিয়ে আছে। আলসার অর্থাৎ ক্ষত, ঘা, আর কোলাইটিস মানে কোলন, অর্থাৎ কোলনের যে ঘা, ইনফ্লামেশন, কোলনের যে ত্বক, স্কিন আছে, সেই মিউকাস মেমব্রেন কোলনের, তো তার মধ্যে যদি ইনফ্লামেশন তৈরি হয়, ক্ষত তৈরি হয়, তো সেটাকেই বলা হয় আলসারেটিভ কোলাইটিস। তো এই আলসারেটিভ কোলাইটিস সমস্যাটি কিন্তু একদিনে তৈরি হয় না, দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি হয়। তো আসুন জেনে নিই এই আলসারেটিভ কোলাইটিস কি কি কারণে তৈরি হতে পারে। তো দেখা যাচ্ছে যে আপনি যদি দীর্ঘদিন পায়খানার সমস্যায় ভোগেন এবং এই সমস্যা থেকে যদি আপনি আপনার নিজস্ব মতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা পেন কিলার যদি খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই আলসারেটিভ কোলাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। আপনার লাইফস্টাইল যদি ভালো না হয়, আপনি যখন তখন যা কিছু খাবার খেয়ে নিচ্ছেন, খিদে নেই তবুও খাবার খেয়ে নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ডিস্টার্ব হয়েছে এবং সেই ডিস্টার্ব কিন্তু আপনার ক্রমাগত চলেই যাচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে আপনার কোলনের সমস্যা থেকে আলসারেটিভ কোলাইটিসের দিকে যেতে পারে। আপনি যদি অটো ইমিউনি ডিজিজে ভোগেন, আমাদের যে ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষা যে সিস্টেম, সেই প্রতিরক্ষা সিস্টেম যদি আপনার কোলনের কোষগুলিকে ধ্বংস করতে থাকে, তো এই কোষগুলোকে ধ্বংস করার একটি কারণ, সেটি হলো অটো ইমিউনি ডিজিজ। তো তাতে যদি আপনি দীর্ঘদিন ভোগেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই আলসারেটিভ কোলাইটিস সমস্যাটি আসতে পারে। যদি দেখা যাচ্ছে যে আপনার ইন্টেস্টাইনের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনজনিত কারণেও কিন্তু আপনার এই আলসারেটিভ কোলাইটিস হতে পারে। এছাড়াও আপনার বংশগতভাবে যদি দেখা যায় যে কারো এই আলসারেটিভ কোলাইটিসের সমস্যা ছিল, সেক্ষেত্রেও কিন্তু আপনি বংশগতভাবে এই রোগটি পেতে পারেন। তো এইভাবে আপনার শরীরে, আপনার কোলনে এই আলসারেটিভ কোলাইটিস রোগটি বাসা বাঁধতে পারে। তো আসুন জেনে নিই এর লক্ষণ কি আসতে পারে। প্রথম যে লক্ষণটি উপস্থিত হয়, সেটি আপনার মল অপেক্ষাকৃত পাতলা টাইপের হয়ে যায়, সেমি সলিড টাইপের হয়ে যায়। মলের যে গঠন সেটি আসে না এবং এই মলের মধ্যে ব্লাড মিশ্রিত থাকে, তাই অনেক সময় কালো মল বেরোয়, কালো ধরনের মল বেরোয়। তার পাশাপাশি দেখা যাবে যে আপনার এই রক্ত বেরিয়ে যাওয়ার কারণে আপনার শরীরে একটা রক্তাল্পতার লক্ষণ আসবে, অর্থাৎ অ্যানিমিক কন্ডিশনের মধ্যে আপনি যাবেন। তারপরে দেখা যাবে যে আপনার ওজন কমতে শুরু হতে পারে, অর্থাৎ আপনার খুব দ্রুততার সাথে ওজন কমতে পারে। আপনার একটা ক্রমাগত ক্লান্তি, দুর্বলতা লক্ষ্য করা যেতে পারে। আপনার ঘন ঘন জ্বর হতে পারে। তারপর আপনার দেখা যাবে যে একটা মেন্টাল স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা আপনার মধ্যে কিন্তু আসতে পারে। আলসারেটিভ কোলাইটিসে আরও যে লক্ষণগুলি আছে, সেটি হলো যে আপনার একটা ঘন ঘন পায়খানার বেগ পেতে থাকে, অর্থাৎ আপনার কোলনে যেহেতু ইনফেকশন থাকে, তাই কোলন চায় যে আপনার কোলনের ভেতরে মল যে আছে, স্টুল যে আছে, সেটিকে বের করে দিতে। সেই কারণে খুব ঘন ঘন আপনার পায়খানার বেগ পাবে। এর পাশাপাশি দেখা যাবে যে আপনার মলদ্বারে, অর্থাৎ রেকটাম এরিয়াতে ব্যথা অনুভব হতে পারে এবং সেখানে একটা কাটা ছেঁড়ার মতো ফিলিংসও আসতে পারে। এছাড়াও দেখা যাবে যে আপনার পেটে অনবরত একটা ব্যথা থাকতে পারে। মূলত এটি বাম দিকের কোলন এরিয়াতে এই ব্যথাটি লক্ষ্য করা যায়। একটা যন্ত্রণাদায়ক ক্র্যাম্পিং পেন মনে হবে সবসময় একটা লেগেই আছে। তো এই রকম একটি ফিলিংস আপনার আলসারেটিভ কোলাইটিসের সমস্যায় আসতে পারে। তো এই আলসারেটিভ কোলাইটিস সমস্যাটি যেহেতু
একদিনে তৈরি হয় না, অনেক দিন সময় লাগে, অনেক প্রক্রিয়ার মাধ্যমে এই রোগটি আপনার শরীরে বাসা বাঁধে। তাই এই রোগটিকে একদিনে ভালো করা সম্ভব নয়। এই রোগটিকে কোনো মেডিসিন ভালো করতে পারে না। এই রোগটিকে আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, এবং এই রোগটি যদি আপনি হোমিওপ্যাথির মাধ্যমে ভালো করতে চান, সেক্ষেত্রে কনস্টিটিউশনাল মেডিসিনের মাধ্যমে এই রোগটি সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব। তো এই রোগটি ভালো করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এবং যথাযথ মেডিসিনের মাধ্যমে আপনাকে এই রোগটি ঠিক করতে হবে। তো আলসারেটিভ কোলাইটিসকে ম্যানেজমেন্ট করার আমি কতকগুলি মেডিসিনের কথা বলবো, এবং এই মেডিসিনগুলি আপনার রোগটিকে খুব স্বাভাবিকভাবে ম্যানেজমেন্ট করবে। আপনি যে মেডিসিনগুলো খাচ্ছিলেন, মূলত আলসারেটিভ কোলাইটিস হলে আপনাকে দেওয়া হয় বিভিন্ন ধরনের স্টেরয়েড এবং পেন কিলার টাইপের মেডিসিন এবং প্রোবায়োটিক কিছু মেডিসিন। সেই মেডিসিনগুলি সেই সময়ের জন্য আপনার কাজ করে। আপনি যতক্ষণ মেডিসিন খাচ্ছেন ততক্ষণ আপনার কাজ আছে, মেডিসিনের খাওয়া বন্ধ, আপনার আবার সমস্যা শুরু। তো এক্ষেত্রে এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সেই কাজটি করে না। মেডিসিন ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আপনার সমস্যাটি অনেক দিন বন্ধ থাকে। এই মেডিসিনগুলির আপনার এই আলসারেটিভ কোলাইটিসকে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারে। এর পাশাপাশি আপনি যদি এই আলসারেটিভ কোলাইটিসের জন্য আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান, তা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আসুন জেনে নিই এই আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আপনি কি মেডিসিন ব্যবহার করতে পারেন, যে মেডিসিনগুলি আপনার এই আলসারেটিভ কোলাইটিসকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এবং ধীরে ধীরে ভালো করতে পারে। এই সমস্যা নিয়ন্ত্রণের আমি প্রথমে একটি কম্বিনেশনের কথা বলবো। এই কম্বিনেশন আপনি কয়েকটি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন। প্রথমে নেবেন আপনি হাইড্রাস্টিস, এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে নেবেন আপনি হ্যামামালিস, এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে নেবেন 10 ml হ্যামামালিস, 10 ml হাইড্রাস্টিস। নেবেন আপনি পোডোফাইলাম, এই পোডোফাইলাম মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 15 ml নেবেন। ফোর্থ যে মেডিসিন নেবেন সেটি ইগলফোলিয়া, তো এই ইগলফোলিয়া মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে নেবেন। অর্থাৎ ইগলফোলিয়া মেডিসিনটি মাদার টিনচার ফর্মে 10 ml, হাইড্রাস্টিস মেডিসিনটি মাদার টিনচার ফর্মে 10 ml, হ্যামামালিস মেডিসিনটি মাদার টিনচার ফর্মে 10 ml এবং পোডোফাইলাম এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে 15 ml। এই সবকটি মেডিসিন আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এইভাবে একটু চেক করে নেবেন। তারপর আপনি আপনার এই সমস্যায় দিনে 4 বার করে 10 ফোঁটা মেডিসিন আপনি সেবন করুন, খাবার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে। তো দেখবেন এই মেডিসিনটি খাওয়ার প্রথম দিনের থেকেই আপনি খুব সুন্দর রেজাল্ট পেতে শুরু করবেন। দেখবেন আপনার স্টুলের যে ক্রমাগত যে বেগ, আপনার পায়খানা মনে হচ্ছে করে আসলেন, পরেই মনে হচ্ছে আবার পায়খানা যেতে হবে, সেটি কমাবে। আপনার পায়খানা দিয়ে যে রক্ত যাচ্ছিল, অর্থাৎ স্টুলটা যে কালো হচ্ছিল, সেটি ঠিক হবে, এবং যে পেটের মধ্যে যে একটা অনবরত জ্বালা ভাব বা ব্যথা ভাব, সেটি কিন্তু ঠিক হবে। তো এইভাবে আপনার এই কম্বিনেশনটি কাজ করবে এবং আপনার আলসারেটিভ কোলাইটিস থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে সাহায্য করবে, অর্থাৎ রোগটিকে ধীরে ধীরে ভালো করার দিকে নিয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সিমটম অনুযায়ী একটি পটেন্সি ব্যবহার করি। প্রথম যে পটেন্সি সেটি হলো মাকসল। এই মাকসলের পেশেন্টদের দেখা যাবে যে বাম দিকে পেটে একটা ক্রমাগত ব্যথা থাকে এবং তাদের যে ব্যথা, সেই ব্যথা যেতেই চায় না। তো একটা মোচড়ানি ব্যথা, তো এই মোচড়ানি ব্যথার সাথে তাদের স্টুলের মধ্যে দেখা যাবে যে মিউকাস আছে, একটু সাদা ধরনের জেলি টাইপ একটা মিউকাস যেতে থাকে, রক্ত থাকে না কিন্তু মিউকাস থাকে। তো এই রকম কন্ডিশনের যদি স্টুল হয়, তাহলে আপনার এই আলসারেটিভ কোলাইটিসের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন মাকসল। এই স্টুলে দেখা যাচ্ছে যে মিউকাসের পরিবর্তে আছে আপনার ব্লাড, বা মিউকাসও আছে আর তার সাথে ব্লাডও আছে, বা ব্লাডি স্টুল আছে, একটু লাল লাল রক্ত বা অনেক সময় কালো কালো রক্তও হতে পারে। অর্থাৎ আপনার যে মিউকাস মেমব্রেন থেকে ব্লাড সিক্রেশন হচ্ছে, সেটি স্টুলে অনেকক্ষণ থাকার ফলে কালো হয়ে যায়, তো সেই কারণে স্টুলটি কালো দেখায়। তো সেক্ষেত্রেও এই মাকসলের পরিবর্তে আপনি ব্যবহার করবেন মাককর। তো এই মাককর বা মাকসল এই দুটি মেডিসিন আপনি 30 পাউডারে ব্যবহার করবেন দিনে 3 বার, 2 ফোঁটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা আগে। পরের যে মেডিসিন সেটি হলো নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিডাম নাইট্রিকাম। তো এই মেডিসিনটিতে দেখা যাবে যে আপনার পেটের মধ্যে একটা জ্বালা ভাব থাকে এবং আপনার অ্যানাস এরিয়াতে, অর্থাৎ যে রেকটাম আছে আপনার যে মলদ্বার, সেই মলদ্বারেও একটা জ্বালা থাকে, মনে হচ্ছে যে মলদ্বার আপনার কেটে গিয়েছে। তো এইরকম একটা ফিলিংস থাকে। তো এই রকম ফিলিংসের সাথে
যদি আপনার আলসারেটিভ কোলাইটিসের সমস্যা সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসিডাম নাইট্রিকাম বা নাইট্রিক অ্যাসিড। তো এই মেডিসিনটি আপনার এই সমস্যাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে এবং আলসারেটিভ কোলাইটিসকেও ধীরে ধীরে ভালো করতে সাহায্য করে। তো এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন 30 পাওয়ারে দিনে 2 বার, খাওয়ার 1 ঘন্টা আগে। পরের যে মেডিসিন সেটি হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা দারুণভাবে রেজাল্ট আপনার ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে। তো যেহেতু এই আলসারেটিভ কোলাইটিস একটা লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আপনার কিছু বদ অভ্যাসের জন্য, কিছু খাবারের ব্যাড হ্যাবিটের জন্য আপনার রোগটি আসে। নাক্স ভূমিকা বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ম্যাচ হয়, বিশেষত আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টদের। তো এই নাক্স ভূমিকাতে দেখা যাবে যে আপনার পায়খানার বেগ সবসময় লেগেই থাকে কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না, এবং আপনার যে লাইফস্টাইল সেটি কিন্তু শিডিউল নয়, একটা মানে আপনি সিডেন্টারি লাইফ লিড করেন, সবসময় বসে বসে কাজ করেন, একটা অলসতা আছে, আপনি সবসময় কায়িক পরিশ্রমের বাদ দিয়ে আপনি বুদ্ধি দিয়ে কাজ করতে চান, অর্থাৎ শরীরটাকে খাটাতে কম চান। তো এই রকম মানসিকতার লোকেদের যদি আলসারেটিভ কোলাইটিস হয় এবং দেখা যায় যে তার লাইফস্টাইলে অ্যালকোহল বা ধূমপান এই ধরনের কোনো নেশা আছে, তো সেক্ষেত্রে আপনি নাক্স ভূমিকা মেডিসিনটি দিতে পারেন। তো এই নাক্স ভূমিকাকে দিতে হবে 200 পাওয়ারে, রাত্রেবেলা ঘুমানোর সময় 2 ফোঁটা মেডিসিন একবার করে, তাহলে এর সুন্দর আপনি রেজাল্ট পাবেন। পরের যে মেডিসিন সেটি হলো লাইকো। তো লাইকো মেডিসিনটি আপনার আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। তো দেখা যায় যে লাইকোর পেশেন্টদের যে সমস্যা সেটি ডান দিক থেকে বাঁ দিকে গেছে, এবং খাওয়ার পরে তাদের পেটটা ফুলে যায় এবং তাদের খিদে থাকে প্রচুর, কিন্তু যখন সে খেতে বসে 2-4 গ্রাস খাওয়ার পরে তার মনে হচ্ছে পেটটি ভরে গেল, পেটটি ফুলে গেল। তো এই রকম কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে আপনি লাইকো দিতে পারেন। এই লাইকো মেডিসিনটি 30 পাওয়ারে দিনে 1 বার, সকালবেলা খালি পেটে 2 ফোঁটা মেডিসিন দিতে পারেন কিছুদিনের জন্য। তারপরে কন্ডিশন অনুযায়ী এই মেডিসিনটির পটেন্সি বাড়াতে পারেন। তো এইভাবে আপনার আলসারেটিভ কোলাইটিসকে ধীরে ধীরে ভালো করতে পারেন বা ম্যানেজ করতে পারেন। এই মেডিসিনগুলির পাশাপাশি আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।